শামীম লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। আমরা আলোচনা করব আজকে বাংলা ব্যাকরণের একটি গুরুত্বপূর্ণ আইটেম সমাস। আমরা অনেকেই সমাস পড়তে গিয়ে পড়ি না, স্কিপ করে চলে যাই, কারণ আমরা অনেকেই শুনে আসছি যে সমাস পড়তে আসলে 6 মাস লাগে। এই যে ভয়টার উপর ভিত্তি করে আমরা অনেক সময় সমাস পড়তে গিয়েও পড়ি না। তবে আমরা আজকে খুব সহজেই সমাসটিকে কিভাবে শনাক্ত করা যায়, কিভাবে নির্ণয় করা যায়, এই বিষয়টা আমরা আজকের ক্লাসে শিখব ইনশাআল্লাহ। তাহলে চলে আসি, সমাস শব্দের অর্থ কি? আমরা জানি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন অথবা একাধিক পদের একপদীকরণ। সমাস কাকে বলে? পরস্পর অর্থ সম্বন্ধ আছে এরকম একাধিক শব্দ একত্রে মিলিত হয়ে যদি সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে উপস্থাপন করি, তাহলে সেই বিষয়টাকেই আমরা সমাস বলে থাকি। এখন আসি, এই বিষয়টা আমরা একটু উদাহরণের সাহায্যে বোঝার চেষ্টা করি। আমি এখানে একটা উদাহরণ লিখছি যে মৌ সংগ্রহ করে যে মাছি, সেটাকে আমরা কি বলি? মৌমাছি বলি। বিষয়টা লক্ষ্য করো, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি মৌমাছি দেখেছো, তখন আমরা অবশ্যই বলতে পারি যে হ্যাঁ মৌমাছি দেখেছি। কিন্তু আমরা কখনো বলি না যে আমি মৌ সংগ্রহ করে যে মাছি সেই মাছিটাকে দেখেছি। আমরা কি বলি? যে মৌমাছিকে দেখেছি। কিন্তু মৌমাছি বলতে কোন মাছিটাকে আমরা বুঝি? ওই মৌ সংগ্রহ করে যে মাছি, ওই মাছিটাকেই কিন্তু আমরা বুঝে থাকি। এখন আসলো, তাহলে সমাসের অর্থ ছিল কি? সমাস শব্দের অর্থ ছিল সংক্ষেপণ, মিলন অথবা একাধিক পদের একপদীকরণ। বিষয়টা কিরকম দেখি। আমরা বলছি যে মৌ সংগ্রহ করে যে মাছি, এখানে একটা কি বিশাল বড় একটা বাক্য আছে। দেখো, এই বাক্যটাকে আমরা এই মৌ সংগ্রহ করে যে মাছি, এত বড় কথা না বলে আমরা সংক্ষেপে কি বলতে পারি? মৌমাছি বললেও কিন্তু এই একই কথাটাকেই বোঝানো হয়। অর্থাৎ মৌ সংগ্রহ করে যে মাছি আর মৌমাছি বিষয়টা একই। তার মানে কি করলো, এখানে একটা বিশাল বড় একটা বাক্য ছিল, সেই বাক্যটাকে কি করলো? সংক্ষেপে উপস্থাপন করলো। এরপরে কি করে, যে সমাস শব্দের অর্থ কি আরেকটা দেখছি আমরা, যে সমাস পদের মিলন ঘটায়। কি ঘটায়? পদের মিলন ঘটায়। আমরা এখানে একটা বাক্য নিছি যে মৌ সংগ্রহ করে যে মাছি, এই বাক্যটাতে কয়টা পদ আছে দেখো? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। এই যে পাঁচটা পদ আছে, এই পাঁচটা পদের মধ্যে কি করানো হয়েছে? মিলন ঘটানো হয়েছে। এই পাঁচটা পদে একত্রে মিলিত হয়ে কি করছে? তারা মৌমাছি গঠন করছে। তাহলে দ্বিতীয় অর্থ আমরা পাইলাম যে কি করে? সমাস প্রথমে অর্থ দেখলাম যে কি সংক্ষেপ করে, দ্বিতীয় অর্থ দেখলাম কি অনেকগুলো পদ থাকে সেই পদের মধ্যে মিলন ঘটায়। এরপরে 3 নম্বরে আরেকটা কাজ করে সমাস। সেই কাজটা কি জানো? সেই কাজটা হচ্ছে যে এই যে সমাস অনেকগুলো পদ থেকে, একটা যেমন আমরা যে একটা বাক্য নিয়েছি, এই বাক্যটাতে অনেকগুলো পদ ছিল, 5টা পদ ছিল। এই 5টা পদকে একত্রে মিলিত করে একপদীকরণ করছে। অর্থাৎ 5টা পদকে একত্রে মিলে একটি পদের মাধ্যমে উপস্থাপন করছে। দেখো মৌমাছি, মৌমাছি কি একটা পদ না? একটা পদ। তাহলে আমরা দেখলাম যে কি সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ, মিলন অথবা একাধিক পদের একপদীকরণ। তাহলে আমরা বলতে পারি যে সমাসের কাজ করি, তাহলে সমাসের কাজ হচ্ছে কয়টি? এই 3টি। তাহলে কি কি কাজ দেখলাম? প্রথম কাজ দেখলাম হচ্ছে কি সংক্ষেপণ করে। কি করে? সংক্ষেপণ। অর্থাৎ সমাস কি করে? বাক্যকে সংক্ষেপণ করে। 2 নম্বর হচ্ছে কি সমাস কি করে? সমাসের বা সবার বাক্যে যে অনেকগুলো পদ থাকে সেই পদগুলোর মধ্যে মিলন ঘটায়। কি ঘটায়? মিলন ঘটায়। এরপর হচ্ছে কি 3 নম্বর যে কাজটা করে সেটা কি করে? একপদীকরণ করে। কি করে? একপদীকরণ করে। একপদীকরণ করে। তাহলে সমাসের কাজ কয়টি? এখন যদি আমাদের বলে যে সমাসের কাজ কয়টি, তাহলে আমরা জানবো কি সমাসের কাজ হচ্ছে কয়টি? সমাসের কাজ হচ্ছে 3টি। তাহলে একটি হচ্ছে কি সংক্ষেপণ করা, দ্বিতীয়টি হচ্ছে কি পদের মধ্যে মিলন ঘটা, এবং 3 নম্বরটি কি হচ্ছে? একপদীকরণ করা। এখন আসি, আমরা সমাস কাকে বলে এবং সমাসের কাজ কি এটা বুঝলাম। এখন আমাদের জানতে হবে যে আমরা যখন একটা সমাস তৈরি করি, এই সমাসের ভিতরে কি কি উপকরণ থাকে। তাহলে দেখো, আমরা এখানে লিখছিলাম মৌ সংগ্রহ করে যে মাছি, সেটাকে আমরা কি বলছি? মৌমাছি। অর্থাৎ এখানে সমাস কোনটা? মৌমাছি হচ্ছে একটা সমাস। আর এই যে মৌমাছি সমাসটা তৈরি করতে গিয়ে আমাদের কি করতেছে? একটা বাক্য ব্যবহার করতে হয়েছে, তাই না? তাহলে দেখো, এই যে সমাস তৈরিতে এরকম আমরা যে বাক্যগুলো ব্যবহার করি, এই বাক্যগুলোর একটা বিশেষ নাম আছে। সেটা কি? এটাকে বলা হয় সমাস বাক্য। এটা আরো কিছু নাম আছে। এটাকে বলা হয় ব্যাস বাক্য, অথবা এটাকে বলা হয় কি বিগ্রহ বাক্য। এখন যদি প্রশ্ন করে যে সমাস বাক্য কাকে বলে, বা ব্যাস বাক্য কাকে বলে, বা বিগ্রহ বাক্য কাকে বলে, তাহলে আমরা কি বলবো? যে সমাস তৈরিতে যে বাক্যটি ব্যবহৃত হয় সেই বাক্যটাকে কি বলা হয়? সমাস বাক্য বলা হয়, ব্যাস বাক্য বলা হয়, অথবা বিগ্রহ বাক্য বলা হয়। তাহলে আমরা কি কি শিখলাম? যে তাহলে সমাস তৈরির বাক্যটার নাম কয়টি? 3টি। কি কি? একটা হচ্ছে কি সমাস বাক্য, সমাস বাক্য। 2 নম্বরটা হচ্ছে কি ব্যাস বাক্য, এবং 3 নম্বরের একটা হচ্ছে কি, এটাকে আমরা বলতে পারি বিগ্রহ বাক্য। তাহলে মূল কথা হলো কি, আমরা সমাস বাক্য বলি, ব্যাস বাক্য বলি, বিগ্রহ বাক্য বলি, যেটাই বলি না কেন, সেটা মূলত কোনটাকে বোঝাচ্ছে? এই যে সমাস তৈরিতে আমরা যে বাক্যটা ব্যবহার করতেছি সেটাই। এখন প্রশ্ন হচ্ছে, আমরা জানি বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে কি বলে? পদ বলে। কি বলে? পদ বলে। তাহলে সমাস তৈরিতে যেহেতু আমরা একটা বাক্য ব্যবহার করছি, যেটা কি সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য, তো এখানেও তো কিছু পদ আছে। এই পদগুলোকে আমরা কি বলবো? তোমাদের মাথায় রাখতে হবে
যে এই সমাস তৈরিতে যে বাক্যটা ব্যবহার করছি অর্থাৎ যে ব্যাস বাক্যটা ব্যবহার করছি এই ব্যাস বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকেই সমস্যমান পদ বলে। কি বলে? সমস্যমান পদ বলে। সাধারণ বাক্যের অন্তর্গত শব্দগুলোকে পদ বলে, কিন্তু এই সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে কি বলে? তাহলে এদের প্রত্যেককে বলা হয় সমস্যমান পদ। কি বলা হয়? সমস্যমান পদ। এখন আরেকটা বিষয় লক্ষ্য করো, তাহলে আমরা সমস্যমান পদ বুঝলাম, তাহলে যে কি ব্যাস বাক্যের অন্তর্গত প্রতিটি শব্দকে কি বলা হবে? সমস্যমান পদ বলা হয়। এখন একটা বিষয় লক্ষ্য করো, এইখানে সমস্যমান পদ এই বাক্যটার মধ্যে কয়টা আছে? আমরা দেখলাম যে একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা পদ আছে। এখন এই পাঁচটা পদ মিলে কি হয়েছে দেখো তো? মৌমাছি গঠিত হয়েছে না? অবশ্যই হয়েছে। তাহলে এই যে মৌমাছির ভিতরে কি আছে? এখানকার যতগুলা সমস্যমান পদ আছে সবগুলো সমস্যমান পদ কি এই মৌমাছির ভিতরে আছে না? আমরা মৌমাছি বলতে কি বুঝি? শুধু মাছি বুঝি না, আমরা মৌমাছি কি বুঝি? অর্থাৎ মৌ সংগ্রহ করা মাছিটাকেই বুঝে থাকি। তার মানে এই মৌমাছির ভিতরে এখানে যতগুলা পদ আছে সমস্যমান পদ, সবগুলা পদে কি আছে? এই মৌমাছির ভিতরে অন্তর্গত আছে। সো যেহেতু সকল সমস্যমান পদগুলা এই মৌমাছির ভিতরে আছে, এই জন্য এটাকে বলা হয় সমস্ত পদ। কি পদ? সমস্ত পদ। তাহলে কি বললাম দেখো, এই যে সমস্যমান সকল পদগুলাই এই পদটার ভিতরে আছে, মানে এখানকার সমস্ত পদগুলাই এখানে আছে, সবগুলো পদ এখানে আছে, এই জন্য এটাকে আমরা কি বলতেছি? সমস্যমান পদ। কি বললাম? সমস্যমান পদ বললাম। এই যে সমস্যমান পদ সরি সমস্ত পদ বলতেছি, এই সমস্ত পদটাকে মূলত সমাস বলা হয়। অর্থাৎ এই সমস্ত পদেরই অপর নাম হচ্ছে কি? সমাস। এখন আসো, এই যে আমরা এখন পাইলাম এই মৌমাছিটা, তাহলে কি? মৌমাছিটা হচ্ছে একটা সমস্ত পদ। এই যে সমস্ত পদটা আছে, এই সমস্ত পদগুলোকে আবার ভাঙলে দুটা অংশ পাওয়া যায়। কটা অংশ পাওয়া যায়? দুইটা অংশ। যেমন আমাদের এখানে কি মৌমাছি, আমরা যদি মৌমাছিটাকে ভাঙি তাহলে কি কি পাই বলতো? একটা পাই মৌ আর একটা পাই মাছি, তাই না? এখন দেখো এই যে সমস্ত পদের এই যে ভাঙলে যখন দুটা পদ পাচ্ছি, এই ভাঙার পরে যে দুটা পদ পাইলাম, এই পদের পূর্বে যে পদটা থাকবে অর্থাৎ শুরুতে যে পদটা থাকবে সেটাকে বলা হয় পূর্বপদ। কি বলা হয় এটাকে? পূর্ব পদ। আর পরে যে পদটা থাকে অর্থাৎ শেষে যে পদটা থাকে এই পদটাকে তাহলে কি বলা হবে? পরপদ। তাহলে পূর্বে যেটা থাকতেছে সেটাকে কি বলতেছি আমরা? পূর্বপদ। এবং পরে যে পদটা আছে এটাকে কি বলা হয়? পরপদ। দেখো এই পরপদ আরেকটা নাম আছে, এটাকে বলা হয় উত্তরপদ। কি বলা হয়? উত্তরপদ। উত্তরপদ। তাহলে আমরা দেখো কি শিখলাম, আমরা একটু আবার রিয়ালাইজ করি যে কি সমাস শব্দের হচ্ছে সংক্ষেপণ, মিলন অথবা একাধিক পদের একপদীকরণ। অর্থাৎ সমাস কাজ করে কয়টা? তিনটা। একটা কি করে? একটা বিশাল বড় বাক্য থাকে, সেই বাক্যটাকে সংক্ষেপে উপস্থাপন করে। দুই নম্বর হচ্ছে কি এই বাক্যটার মধ্যে অনেকগুলো পদ থাকে, সেই পদগুলোর মধ্যে কি ঘটে? পদের মিলন ঘটায়। এবং তিন নম্বর হচ্ছে এই অনেকগুলো পদকে একত্রে মিলিত করে একটি মাত্র পদের মাধ্যমে উপস্থাপন করে, অর্থাৎ একপদীকরণ করে। এরপরে আমরা দেখলাম যে কি যে সমাস তৈরিতে আমরা যে বাক্যটা ব্যবহার করতেছি সেই বাক্যটাকে আমরা কি বলবো? এটাকে বলবো সমাস বাক্য, ব্যাস বাক্য অথবা বিগ্রহ বাক্য। আর আমরা যদি বাক্যের অন্তর্গত প্রতিটা শব্দকে যেহেতু কি বলে? পদ বলে, সেই দিক দিয়ে এই যে সমাস বাক্য, ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্যের অন্তর্গত প্রত্যেকটা শব্দকে কি বলা হয়? সমস্যমান পদ বলা হয়। আর এই সকল সমস্যমান পদগুলো যেহেতু কি আছে? এই সমাসের ভিতর অন্তর্গত আছে, এই জন্য সমাসটার অপর নাম হচ্ছে কি? সমস্ত পদ। অর্থাৎ এই সকল সমস্যমান পদ এই সমস্ত পদে রয়ে গেছে, এই সমস্ত পদেরই অপর নাম আছে তাহলে কি? সমাস। আর এই সমস্ত পদটাকে আবার যদি আমরা ভেঙে দেখি তাহলে সেটাতে কয়টা পদ পাওয়া যায়? দুটো পদ। এই দুইটা পদের যে পদটা শুরুতে থাকে বা পূর্বে থাকে সেটাকে বলা হয় পূর্বপদ, এবং শেষে যে পদটা থাকে অর্থাৎ পরে যে পদটা থাকে এই পদটাকে বলা হয় পরপদ বা উত্তরপদ। তাহলে এই হচ্ছে আমাদের সমাস। চলো এখন আমরা আলোচনা করি সমাসের প্রকারভেদ। তোমরা সবাই তো জানো যে সমাস টোটাল কয় প্রকার বলো তো? আমরা জানি যে সমাস হচ্ছে মোট 6 প্রকার। সমাস কয় প্রকার? তাহলে সমাস হচ্ছে মোট 6 প্রকার। তাহলে আমরা লিখি, তাহলে সমাস মোট কয় প্রকার? তাহলে সমাস মোট হচ্ছে 6 প্রকার। 6 প্রকার যথা। এই 6 প্রকার সমাস কি জানো? অনেকেই ভুল করতে পারে। আমার একটা বন্ধু ছিল, এই কিন্তু সমাস মনে রাখতে পারতো না, এই যে 6 প্রকার সমাস সে মনে রাখতে পারতো না। তো এই একদিন বললো যে স্যার আমার কত বদ্ধ দিক, আমি এই সমাস মুখস্থ রাখতে পারবো না। তো এই যে সে বললো যে স্যার দিগত বদ্ধ, অর্থাৎ স্যার কতগুলো বদ্ধ দিক, আমি তো ওই সমাস মুখস্থ করতে পারবো না, আমার দ্বারা এটা সম্ভব না। এই যে স্যার তাকে বলছিল যে দিক অত বদ্ধ, মানে স্যার তাকে কি বলছিল? দিক অত বদ্ধ। কি বলছিল স্যার?
দ্বিগত বদ্ধ হয়। এই যে স্যার তাকে বলছিল যে দ্বিগত বদ্ধ, অর্থাৎ সে যে বললো দ্বিগত বদ্ধ, কতগুলো বদ্ধ হয় দিক, এই বদ্ধটা এসে তার জন্য কি শুধু হয় পরিণত হয়েছিল। কেন? কারণ এই যে লাইনটা, এই লাইনটাও যদি খালি আমরা মাথায় সেট আপ করতে পারি, তাহলে এখানেই 6 প্রকার সমাস পাওয়া যাবে। কিভাবে? দেখো, এই যে দিক আছে না, এই দিকে দিতে হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। অর্থাৎ এই দিতে আছে দ্বিগু সমাস। এরপরে কি আছে দেখো তো, ক আছে। এই কতে হচ্ছে কর্মধারয় সমাস। কতে হচ্ছে কি? কর্মধারয় সমাস। এরপরে দেখো এখানে কি আছে? অ। এই অতে হচ্ছে অব্যয়ীভাব সমাস। কি সমাস? অব্যয়ীভাব, অর্থাৎ অব্যয়ীভাব সমাস। এরপরে আছে কি দেখো এখানে ত। ততে হচ্ছে তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। ওকে। এরপরে আছে কি দেখো এখানে ব আছে। এই বতে হচ্ছে বহুব্রীহি সমাস। কি সমাস? বহুব্রীহি, তাহলে বহুব্রীহি সমাস। এরপরে আছে কি দেখো তো দ। এই দতে হচ্ছে দ্বন্দ্ব সমাস। তাহলে দেখো, ওই যে স্যার তাকে, সে যে বললো যে স্যার তাকে যতগুলো বদ্ধ হয় এই কথা দ্বি কত বদ্ধ হয়, এই লাইনটাকে যদি আমরা মনে রাখি, তাহলে এই যে সমাজের 6 প্রকার, এই 6 প্রকার সমাস আমরা মনে রাখতে পারবো। সেটা কি? যে দ্বি কত বদ্ধ, অর্থাৎ দ্বিতে দ্বিগু সমাস, কতে কর্মধারয় সমাস, অতে অব্যয়ীভাব সমাস, ততে তৎপুরুষ সমাস, বতে বহুব্রীহি সমাস এবং দতে দ্বন্দ্ব সমাস। এখন প্রশ্ন হচ্ছে, আমরা সমাস কাকে বলে, সমাস অর্থ কি এবং সমাস কত প্রকার, এটা জানলাম। কিন্তু আমাদের যে বিভিন্ন ধরনের যে প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলো থাকে, এটাতে আমাদের মূলত কি হয়, যে কিছু শব্দ দেওয়া থাকে, আমাদের ওখান থেকে ফাইন্ড আউট করতে হয় যে কোন শব্দটা আসলে কোন সমাস। এটাই কিন্তু আমাদের মেইন কাজ। তো দেখো, এই কাজটা আসলে আমরা কিভাবে শিখবো, আমি আজকে তোমাদের মাত্র 4টা রুলস শেখাবো। এই অর্থাৎ 4টা টেকনিক। এই 4টা টেকনিক যদি তোমরা মাথায় একবার সেট আপ করতে পারো, সমাজে এই 6 প্রকার সমাস, তখন আমরা যে কোনো শব্দ দিলেই আসলে সেটা কি সমাস খুব সহজে নির্ণয় করতে পারবো। তাহলে চলে আসো, আমরা কি করবো আজকে এই ছন্দে ছন্দে সমাসটাকে শিখে যাব। তাহলে আমরা দেখলাম কি সমাস কয় প্রকার? 6 প্রকার। তাহলে আমরা টেকনিক নাম্বার 1 প্রয়োগ করি। দেখো, প্রথমে একটা কৌশল মনে রাখবা। কৌশলটা হচ্ছে কি? দ্বন্দ্বে উভয় পদ প্রধান। দ্বন্দ্বে উভয় পদ প্রধান। তাহলে এই যে জাস্ট খালি এই একটা টেকনিক আগে মনে রাখো। তাহলে দেখো আমি কি বলছি, একটা টেকনিক, প্রথম টেকনিকটা হচ্ছে কি আমাদের দ্বন্দ্বে উভয় পদ প্রধান। আচ্ছা, এটা তারা কি বুঝেছে জানো? আমরা যখন কোনো একটা দ্বন্দ্ব সমাস দেখবো, অর্থাৎ কোনো একটা শব্দ দেখবো, যদি দেখি ওই শব্দটার উভয় পদ প্রধান, অর্থাৎ আমরা দেখছি যে কি সমস্ত পদে কটা অংশ থাকে? 2টা অংশ থাকে, একটা হচ্ছে পূর্বপদ, একটা হচ্ছে পরপদ। তো যদি কোনো সমাসে দেখো যে পূর্বপদ এবং পরপদ উভয়ে কি সমান অর্থ প্রাধান্য দিচ্ছে, অর্থাৎ উভয়ের গুরুত্ব সমান, তো এই ধরনের কোনো শব্দ পাইলে তখন আমরা সেটাকে কি বলবো? তখন আমরা সেটাকে কি বলবো? দ্বন্দ্ব সমাস। অর্থাৎ দ্বন্দ্বে উভয় পদ প্রধান, তার মানে কি দ্বন্দ্ব সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদে কি সমান অর্থ প্রাধান্য দেয়। বিষয়টা কেমন? আমরা একটু উদাহরণ দিই। ধরো আমি এরকম লিখলাম মা বাবা। কি লিখলাম? মা বাবা। অথবা লিখলাম ধরো যে দেশ বিদেশ। অথবা আমি লিখলাম আয় ব্যয়। এরকম ধরো আমরা অনেক শব্দ লিখবো। ধরো আমি লিখলাম যে কি উঁচু নিচু। কি লিখলাম? উঁচু উঁচু নিচু, চা বিস্কিট ইত্যাদি ইত্যাদি। তাহলে এখন একটা বিষয় লক্ষ্য করো, আমি কি বলছি? দ্বন্দ্বে উভয় পদ প্রধান, অর্থাৎ দ্বন্দ্ব সমাসটা কি? যদি দেখো কোনো একটা শব্দের মধ্যে পূর্বপদ এবং পরপদ বা উত্তরপদ দুটোই সমান অর্থ প্রাধান্য দিচ্ছে। বিষয়টা এখন দেখি। দেখো আমি লিখছি কি এখানে মা বাবা। আচ্ছা বলো তো, মা বাবা বলতে আমরা কাকে বুঝি? শুধু মাকে বুঝি না বাবাকে বুঝি? আমরা কিন্তু দুজনকে বুঝি, অর্থাৎ মাকেও বুঝি বাবাকে বুঝি। মা বাবা বলতে শুধু মাকেও বোঝায় না, শুধু বাবাকেও আলাদাভাবে বোঝায় না। তার মানে এই যে সমস্ত পদটা পাইছি বা এই যে সমাসটা পাইছি, এখানে কিন্তু দুটা পদে কি সমান অর্থে প্রাধান্য দিচ্ছে। তার মানে এই মা বাবাটা কি সমাস? তাহলে এটা হচ্ছে কি দ্বন্দ্ব সমাস। আরেকটা বিষয় লক্ষ্য, আমি লিখছি কি দেশ বিদেশ। আচ্ছা, দেশ বিদেশ বলতে আমরা কি বুঝি? দেশকে বুঝি না শুধু বিদেশকে বুঝি? আমরা কিন্তু দেশকেও বুঝি বিদেশকে বুঝি। অর্থাৎ দেশ বিদেশ বলতে দেশ এবং বিদেশ দুটাকে বোঝানো হয়। আয় ব্যয় বলতে কি বুঝি? আমরা আয়ও বুঝি ব্যয়ও বুঝি। একই সিস্টেমে কি উঁচু নিচু বলতে আমরা কি বুঝি? উঁচুটাকেও বুঝি নিচুটাকেও বুঝি। শুধু উঁচু বা শুধু নিচুকে বোঝায় না, উঁচুকেও বুঝাবে নিচুকেও বুঝাবে। চা বিস্কিট বলতে কি বুঝি? শুধু চা না বিস্কিট? আমরা কিন্তু চাও বুঝি বিস্কিটও বুঝি। তাহলে এইরকম যদি দেখি যে এরকম কোনো একটা সমাসে পূর্বপদ এবং পরপদ উভয় পদেই সমান অর্থে প্রাধান্য দিচ্ছি, তখন আমরা সেই সমাসটাকে কি বলবো? তখন আমরা সেটাকে বলবো কি
দ্বন্দ্ব সমাস। কি সমাস? দ্বন্দ্ব সমাস। তাহলে আর কি এটা ভুল হবে? আশাবাদী যে হবে না। তাহলে এরকম যদি বলে খালা খালু, নানা নানি, চাচা চাচি, ডা কুমড়া, এগুলো কি সমাস? তাহলে এগুলো হচ্ছে কি? সব দ্বন্দ্ব সমাস। তাহলে আমাদের টেকনিক নাম্বার 1 শেষ। এবার দেখো আমরা 2 নম্বর আরেকটা টেকনিক ফলো করব। এবার ধরো আমি একটা টেকনিক বলি, সেটা হচ্ছে কি, ধরো আমরা বললাম দ্বিতকে গাই পরপদের গান। আচ্ছা, এই যে একটা টেকনিক, এই টেকনিকটা মনে রাখবে। দেখো, দ্বিতকে গাই পরপদের গান। কি বলছি দেখো, দ্বিতকে গাই পরপদের গান। এখানে কি বুঝাইছে আগে? এই যে আমরা টেকনিকটা বলছি, এটা আসলে সারমর্মটা বোঝার চেষ্টা করি। কি বলছি দেখো, দ্বিতকে গাই পরপদের গান। আচ্ছা, দ্বিতক বলতে কি বোঝায়? এখানে দেখো, দ্বিতক বলতে আমরা কোনো কিছু দুইটা তককে বুঝবো না। এখানে জাস্ট বোঝানো হচ্ছে কি, দেখো এই দ্বিতে হচ্ছে দ্বিগু সমাস। দ্বিতে হচ্ছে কি? দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। এই ততে হচ্ছে তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ সমাস। ভুল লিখতেছি কেন? তৎপুরুষ সমাস। আর এই যে কতে হচ্ছে কর্মধারয়। কি? কর্মধারয় সমাস। তাহলে একটু লক্ষ্য করো, দেখো কি বলছি, দ্বিতকে গাই পরপদের গান। এটার অর্থ হচ্ছে কি জানো? এটার অর্থ হচ্ছে যে এই দ্বিতে হচ্ছে দ্বিগু সমাস, ততে তৎপুরুষ সমাস এবং কতে হচ্ছে কর্মধারয়। অর্থাৎ এই যে তিনটা সমাস, অর্থাৎ দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস আছে, এই 3 সমাসের ক্ষেত্রে কি বলছি দেখো, পরপদের গান গাই। তার মানে কি? পরপদটা তার অর্থের প্রাধান্য দিবে। কি দিবে? পরপদটা তার অর্থের প্রাধান্য দিবে। অর্থাৎ দ্বিগু সমাস বলো, তৎপুরুষ সমাস বলো এবং কর্মধারয়, এই 3 সমাসের ক্ষেত্রে সবসময় কি হবে? পরপদটা অর্থের প্রাধান্য দেবে। আচ্ছা, আমরা একটু বিশ্বাস চেষ্টা করি, একটা উদাহরণ দিই একটা। দেখো, আমি লিখলাম এরকম, ধরো যে আমি লিখছি সপয়ত সপ্তর্ষি, অথবা লিখলাম ধরো যে কি চৌরাস্তা, অথবা লিখলাম হ্রদ দেখা। ঠিক আছে? এরকম ধরো আরো লিখলাম কাজল কালো, অথবা এরকম আরো লিখলাম ধরো হচ্ছে কি সিংহ পুরুষ। সিংহ পুরুষ। ওকে, আচ্ছা, এই শব্দগুলোর দিকে একটু লক্ষ্য করো। আমি বলছি কি দেখো, দ্বিতকে গাই পরপদের গান, অর্থাৎ দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস, এই 3 সমাসের ক্ষেত্রে কি হবে? পরপদগুলো অর্থ প্রাধান্য দেবে। আচ্ছা, পরপদ কিভাবে অর্থ প্রাধান্য দেয় এটা বুঝি, তাই না? ধরো আমি এখানে লিখছি সপ্তর্ষি। সপ্তর্ষি বলতে কি বোঝায়? 7 ঋষি। 7 ঋষির সমানকে আমরা কি বলি? সপ্তর্ষি বলি, তাই না? এখন সপ্তর্ষি বলতে কোন পদটা বেশি অর্থ প্রাধান্য দিচ্ছে বলতো? 7 না ঋষি? আসলে ঋষিটা মেন হতে হচ্ছে, কারণ মূল বিষয়টা হচ্ছে কি, মূল বিষয়টা হচ্ছে ঋষি। এখন তারপরে ঋষি কয়জন হয় হোক এটা পরের বিষয়, কিন্তু মূল বিষয়টা কি? ঋষি। তার মানে আমরা যদি সপ্তর্ষিকে ভাবি তার কি সপ্ত প্লাস ঋষি, তাহলে 7 আলাদা জিনিস এবং 7 হচ্ছে কি পূর্বপদ, সপ্ত পূর্বপদ, আর ঋষিটা কি পরপদ। তাহলে মূল জিনিস কি? ঋষিটা। তার মানে কি এখানে অর্থ কোনটা প্রাধান্য দিল? পরপদ। এবার ধরো আমি লিখছি চৌরাস্তা। আচ্ছা, চৌরাস্তা বলতে কি বুঝি? 4 রাস্তার সমানকে বুঝি। 4টা রাস্তা যেখানে একত্রে মিলিত হয়েছে সেটাকে আমরা কি বলি? চৌরাস্তা বলি। এখন এখানে মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে কিন্তু রাস্তা। মেন জিনিস হচ্ছে কি? রাস্তা। এখন বলতো রাস্তাটা শুধু পূর্বপদ না পরপদ? এখানে কিন্তু রাস্তাটা হচ্ছে পরপদ। তার মানে এখানে কি? পরপদ অর্থ প্রাধান্য দিচ্ছে। এরপর ধরো একটা বাক্য লিখছি হ্রদ দেখা। কি লিখছি? হ্রদ দেখা। আচ্ছা, এখানে মেইন কাজটা কি হচ্ছে বলতো? মেইন কাজটা কিন্তু হচ্ছে দেখা। দেখার কাজটা হচ্ছে কিন্তু মেইন কাজ, তাই কি না? কারণ আমি হ্রদ বলতে কি ঘোরা বোঝায়, ঘোরাকে দেখি, তাহলে দেখো হ্রদ দেখা বলতে ঘোরা দেখা বোঝায়। এখন হচ্ছে কি দেখি সেটা পরে বিষয়, কিন্তু কাজটা করছি কি? কাজটা কিন্তু মূলত করছি কি? দেখছি, দেখার কাজটা করছি। তার মানে এখানেও মূল অর্থ দিচ্ছে কোনটা? এই যে দেখার কাজ। এরপরে আমরা হ্রদ দেখি আর গরু ছাগল ঘেরা যাই দেখি। এরপরে আসো কাজল কালো। এই কাজল কালো শব্দটা দেখো তো, এই যে কাজল কালো বলতে কোনটা শব্দ বেশি ইম্পর্টেন্ট, কাজলটা না কালোটা? আমরা মূলত কি, যখন আমাদের সামনে কোনো কিছু একটা জিনিসকে কালো দেখি এবং যদি এটা আমাদের কাছে কাজলের মতো মনে হয়, তখনই কিন্তু আমরা কি বলি যে এই জিনিসটা কাজল কালো। বুঝতে পারছি বিষয়টা? ধরো আমরা বললাম যে তার চোখ কাজল কালো এবং তার চোখ বলি কাজল কালো। তো এই যে একটা বিষয় লক্ষ্য করো, এই যে আমরা কি বলছি কালোটা বলছি, মেন জিনিসটা কি? আমার কিন্তু মেন জিনিসটা হচ্ছে কালো, কারণ কাজলটা আমার সামনে নাই, আছে কি এই যে কালোটা। এই কালোটাকে আমরা তুলনা করছি কার সাথে? কাজলের সাথে। তাহলে মেন বিষয়টা কি? মেন অর্থটা কি? মেন অর্থটা হচ্ছে কালো, অর্থাৎ কালোটা অর্থ দিচ্ছে। এখন সেটাকে আমরা যার সাথেই তুলনা করি, আমরা এখানে কি বলছি? কাজলের সাথে তুলনা করছি। এটাকে যদি আমরা ব্ল্যাক হোলের সাথে তুলনা করি তাহলে কোনো সমস্যা আছে? কোনো সমস্যা নেই। কিন্তু মেন জিনিসটা কি? মেন জিনিসটা হচ্ছে কালো। বুঝতে পারছি? ধরো আমি বলছি সিংহ পুরুষ। তো এই যে সিংহ পুরুষ বলছি, এখানে মেন অর্থ কি বলো? মেন বিষয়টা কি?
মেইন বিষয় হচ্ছে পুরুষটা। কোন একটা পুরুষের ধরো যে শক্তি সামর্থ্য খুব বেশি বা সিংহের মতো দেখতে, আমরা তখন সিংহের মতো দেখতে তো হয় না আর কি, সিংহের মতো সাহসী, এইরকম মানুষকে আমরা কি বলি, সিংহ পুরুষ বলি। তো সিংহ পুরুষ বলতে কি আমরা কি সিংহকে বুঝি না পুরুষকে বুঝি বলো তো? আমরা কিন্তু পুরুষটাকে বুঝি, সিংহটাকে বুঝি না। কাজল কালো যেমন বলতে কি আমরা কালোটাকে বুঝি, কাজলটাকে না। এই সপ্তর্ষি বলতে কি আমরা সাতকে বুঝি না, আমরা ঋষিকে বুঝি। চৌরাস্তা বলতে আমরা কি স্টারকে বুঝি না, আমরা রাস্তাকে বুঝি। এই রথ দেখা বলতে আমরা দেখাটাকে মূল বিষয় বুঝি। তাহলে দেখো এই যেখানে যে কয়েকটা আমি শব্দ লিখছি, এই প্রত্যেকটা শব্দের ক্ষেত্রে কি হয়েছে দেখো তো, পরপদ অর্থ প্রাধান্য দিচ্ছে। আর প্রশ্ন হচ্ছে পরপদ তো সবগুলোতেই অর্থ প্রাধান্য দিল, কিন্তু পরপদের তো কয়টা সমাসের ক্ষেত্রে যে তিনটা সমাস আছে, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস এবং কর্মধারয় সমাস। তিন সমাসের ক্ষেত্রে তো কি পরপদ অর্থ প্রাধান্য দেয়। তাহলে কোনটা কি সমাস, এটা কিভাবে চিনবো? এটাই তো আমাদের চিনতে হবে, তাই না? এটারও টেকনিক আছে। দেখো যদি দেখো কোনো একটা সমাসে সংখ্যা আছে, কি আছে, সংখ্যা আছে এবং সমষ্টি বা সমাহার আছে, তাহলে কি আছে, সংখ্যা এবং সমষ্টি বা সমাহার আছে, তাহলে এটা মাথায় রাখবা, ওইটা হচ্ছে দ্বিগু সমাস। ওইটা কি সমাস? দ্বিগু সমাস। তাহলে দ্বিগু সমাস কিভাবে চিনবো? প্রথমত পরপদ অর্থ প্রাধান্য দিবে, এরপরে যে কাজটা করবে সেটা হচ্ছে কি, সেখানে অবশ্যই সংখ্যা থাকতে হবে এবং কোনো কিছু সমাহার থাকতে হবে। যেমন সপ্তর্ষি, সপ্তর্ষি কি 7 প্লাস ঋষি, এখানে কি আছে, শুরুতে কি 7 আছে, সংখ্যা আছে না 7, এরপরে কি আছে ঋষি। তাহলে কি আমরা বলি কি 7 ঋষির সমাহার কি বলি, সপ্তর্ষি বলি। তাহলে 7 ঋষির সমাহার সপ্তর্ষি। তাহলে এখানে দেখো কি প্রথমে একটা সংখ্যা আছে এবং দ্বিতীয়ত কি এই ঋষিদের সমাহার আছে। তাহলে এইরকম যদি সমাস পাই তাহলে এটাকে কি বলবো, এটা হচ্ছে দ্বিগু সমাস। কি সমাস? দ্বিগু সমাস। তাহলে পেয়ে গেলাম। তাহলে সপ্তর্ষি কি সমাস? তাহলে দ্বিগু সমাস। তাহলে বলতো চৌরাস্তা কি হবে? তাহলে চৌরাস্তা দ্বিগু সমাস। কেন? কারণ দেখো চৌরাস্তা বলতে কি 4 রাস্তার সমানকে আমরা কি বলি, চৌরাস্তা বলি। তো এখানে দেখো কি আছে, শুরুতে সংখ্যা 4 আছে, এরপরে কি আছে বলতো, এই রাস্তাগুলো আছে এবং এই রাস্তাগুলোকে আমরা কি করছি, সমান করেছি, একত্রে মিলিত করেছি। যখন 4টা রাস্তা কি হয়, একত্রে মিলিত হয় একটা সমষ্টি তৈরি করে, তখন তো আমরা সেটাকে কি বলি, 4 রাস্তা বলি। ধরো এরকম দেওয়া আছে পঞ্চবটি, তার মানে কি পঞ্চবটের সমাহার পঞ্চবটি। এখানে কি শুরুতে সংখ্যা আছে এবং পরে এটা কি সমাহার আছে। তাহলে এই ধরনের যদি আমরা কোনো সংখ্যা দেখি এবং সেটা সমাহার দেখি, তখন আমরা সেই সমাসগুলোকে কি বলবো, সেই সমাসগুলোকে আমরা বলবো দ্বিগু সমাস। কি বলবো? দ্বিগু সমাস। বুঝছো সবাই? এরপরে আসো ধরো যে কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা কি? তাহলে এই যে দ্বিগু, তৎপুরুষ এবং কর্মধারয় তিনটাতেই কিন্তু আমি বারবার বলতেছি, তিনটাতেই কি পরপদ অর্থ প্রাধান্য দিবে, কিন্তু তিনটাকে আলাদা বিশেষ বিশেষভাবে আমরা শিখতেছি। দেখো তাহলে এখন আসো কর্মধারয় সমাস। কর্মধারয় সমাসটা কি? এটা ছিল একটা টেকনিক আছে, সেটা কি জানো? যদি দেখো যে কোনো একটা সমাসে তুলনা করা হচ্ছে, কি করা হচ্ছে, তুলনা, অর্থাৎ কোনো একটা জিনিসকে কোনো একটা জিনিসের সাথে তুলনা করতেছি, তখনই মাথায় নিবা যে ওই সমাসটা হচ্ছে মূলত কি, ওটা হচ্ছে কর্মধারয় সমাস। অর্থাৎ তুলনা বলতেই কর্মধারয় সমাস বুঝে। আর বিষয়টা কি দেখো, আমরা এখানে কিছু শব্দ লিখছি, দেখো কি লিখছি, কাজল কালো। আচ্ছা বলো তো এখানে আমরা কি করছি, কালোটাকে তুলনা করছি কাজলের সাথে, করছি কিনা? ধরো আমি লিখলাম কি সিংহ পুরুষ। আচ্ছা এখানে আমরা কি করছি, পুরুষটাকে সিংহের সাথে তুলনা করছি। তাহলে যখনই দেখবা যে পরপদ অর্থ প্রাধান্য দিচ্ছে এবং কোনো কিছুর সাথে কোনো কিছুকে তুলনা করা বোঝাচ্ছে, তখনই সেটা মাথায় রেখে দিবা যেটা কি সমাস, এটা চোখ বন্ধ করে বলে দিবা, সেটা হচ্ছে কি কর্মধারয় সমাস। কি সমাস? কর্মধারয় সমাস। তাহলে কাজল কালো, আমরা কি করছি, কালোকে কাজলের সাথে তুলনা করছি, অর্থাৎ কাজল কালো কি সমাস, কাজল কালো হচ্ছে একটা কর্মধারয় সমাস। এরপর আমরা লিখছি কি সিংহ পুরুষ। তাহলে আমরা এখানে কি করছি, পুরুষটাকে কার সাথে তুলনা করছি, সিংহের সাথে তুলনা করছি। তারপরে এই যে সিংহের সাথে যে আমরা তুলনা করলাম, তো এই এখানে কি তুলনা করা হয়েছে না, তাহলে এই যে তুলনা করা হয়েছে, এই জন্য আমরা এটাকে কি বলবো, এটাকে আমরা বলবো কর্মধারয় সমাস। এরপরে আসো তাহলে আমাদের দেখো দ্বিগু সমাস গেল, কর্মধারয় সমাস। এই কর্মধারয় ধরো আরেকটা উদাহরণ দিলাম, ধরো যে তুষারের ন্যায় শুভ্র, এটাকে আমরা কি বলি, তুষার শুভ্র। তাহলে আমরা কি করছি, তুষারের ন্যায় শুভ্র, তুষারের রং কি সাদা, আর এটার সাথে আমরা তুলনা করছি, ঠিক আছে? তাহলে এটাকে কি তুলনা করছি, তার মানে কি তুষার শুভ্র কি হবে, তাহলে অবশ্যই তুষার শুভ্র একটা কি হবে, কর্মধারয় সমাস। এমন প্রশ্ন আসছে, তাহলে তৎপুরুষ সমাস কি, তৎপুরুষ সমাস বুঝবো না। এখন দেখো এই যে দ্বিগু সমাস এবং কর্মধারয়, এই বৈশিষ্ট্যগুলো বাদ দিয়া বাকি যে সমাসটা থাকবে সেটাই হচ্ছে মূলত কি, তৎপুরুষ সমাস। তবে আরো একটা টেকনিক আছে, সেটা কি জানো? এই যে আমি এখানে লিখছি কি দেখো তো, রথ দেখা। এই রথ দেখাটা হচ্ছে একটা তৎপুরুষ সমাস। কেমনি বুঝবো? দেখো আমরা বিভক্তি করছিলাম, তাই না? বিভক্তি তোমরা বিভিন্ন ক্লাসে পড়ে থাকবে যে বিভক্তি আমরা পড়ছি যে শূন্য, এ অ তে, প্রথমা দ্বিতীয়া তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী, এই ধরনের যে আমরা বিভক্তিগুলো পড়ছি। তো যদি দেখো যে কোনো একটা সমাসের ব্যাস বাক্যে যদি কি থাকে, বিভক্তি থাকে, কিন্তু সমস্ত বলে ওই বিভক্তিটা লোপ পায়, অর্থাৎ বিভক্তি লোপ পেয়ে যে সমস্যা গঠিত হয়। যেমন আমরা লিখছি কি রথ দেখা। রথ দেখা বলতে কি বোঝায়, রথকে দেখা, রথকে দেখা। তাহলে লিখলাম কি তখন, এই রথকে দেখা। রথকে দেখাকে আমরা কি বলি, রথ দেখা বলি, তাই না? এখন দেখো এই রথকে দেখাকে আমরা কি বলতেছি, রথ দেখা বলতেছি, তাই না? তাহলে রথকে দেখাকে আমরা কি দেখো, এখন এখানে যে রথ এবং দেখা এই দুটো জিনিসই কিন্তু এখানে আছে। দেখো রথ আছে, দেখা আছে, নাই কি মাঝখান থেকে যে শুধু কে বিভক্তিটা নাই,
কে বিভক্তিটা কি লোপ পাইছে। তো এইরকম যদি দেখো যে কোনো একটা সমাস বিভক্তি লোপ পেয়ে গঠিত হয়েছে, তাহলে কি বললাম, বিভক্তি লোপ পেয়ে গঠিত হয়েছে এবং সেখানে মূল অর্থ দিছে পরপদ, অর্থাৎ উত্তরপদ বা পরপদটা অর্থের প্রাধান্য দিছে, তখন আমরা সেই সমাসটাকে বেসিক্যালি কি বলবো, সেটাকে আমরা বলবো তৎপুরুষ সমাস। কি সমাস? তৎপুরুষ। তাহলে দেখো অলরেডি আমরা কিন্তু 4টা সমাস শিখছি। কি কি? একটা হচ্ছে দ্বন্দ্ব সমাস, দ্বিগু সমাস, তৎপুরুষ সমাস, কর্মধারয়। আরেকবার দেখো, একবার ব্যাখ্যা করি। তাহলে উভয় পদ প্রাধান্য দিলে তখন আমরা কি বলবো, সেটাকে দ্বন্দ্ব সমাস, আর পরপদ অর্থ প্রাধান্য দিলে সেটাকে দ্বিগু, তৎপুরুষ অথবা কর্মধারয় নিয়ে যাব। তবে যদি আমরা কি দেখি সংখ্যা এবং সমাহার আছে, তাহলে হচ্ছে কি দ্বিগু সমাস, আর যদি তুলনা করা বোঝায় তাহলে হচ্ছে কর্মধারয় সমাস, আর যদি বিভক্তি লোপ পেয়ে গঠিত হয় তাহলে আমরা সেটাকে কি বলবো, তৎপুরুষ সমাস। তাহলে কয়টা টেকনিক শিখলাম? দুইটাতে কিন্তু সমাস কয়টা শিখছি? 4টা। তাহলে আর সমাস বাকি আছে কয়টা? 2টা। এবার দেখো 3 নম্বরে আমরা আরেকটা টেকনিক শিখবো। দেখো 3 নম্বর টেকনিকটা হচ্ছে আমাদের এরকম, বহুব্রীহিতে নতুন অর্থ পাই। আচ্ছা দেখো এই জিনিসটা আবার কি, দেখো আমি কি বলছি, বহুব্রীহিতে নতুন অর্থ পাই। আচ্ছা বহুব্রীহি বলতে কি বুঝায়? বহুব্রীহি বলতে বহুব্রীহি সমাসকে আমি আপাতত বোঝাচ্ছি। তবে একটা দেখো, বহুব্রীহি কথাটাতেই কিন্তু আমরা বহুব্রীহির বহুব্রীহি সমাসের একটা উদাহরণ পেয়ে যাই। বিশেষটা কেমন দেখো বুঝাই। আমরা বলছি বহুব্রীহিতে নতুন অর্থ পাই, অর্থাৎ আমরা এতক্ষণে দেখলাম যে সমাসগুলোতে কি কোনোটা পূর্ব পরপদ অর্থ প্রাধান্য দিছে, কোনোটা পূর্বপদ পরপদ উভয়টা অর্থের প্রাধান্য দিছে। কিন্তু এই বহুব্রীহি এমন একটা সমাস যে সমাসটাতে পূর্বপদ অর্থ প্রাধান্য দিবে না, পরপদ অর্থ প্রাধান্য দিবে না, এবং পূর্বপদ পরপদ কেউই অর্থের প্রাধান্য দিবে না, বরং সম্পূর্ণ নতুন একটা পদের আবির্ভাব ঘটবে যে মূলত কি করবে, অর্থের প্রাধান্য দিবে। বিষয়টা কিরকম আমি বুঝি। দেখো আমরা একটা সমাস লিখলাম, ধরো আমি লিখলাম বিনা পানি। কি লিখলাম? বিনা পানি। তাহলে কি লিখলাম? বিনা পানি। তাহলে দেখো এই যে লিখছি আমি কি এখানে বিনা পানি। আচ্ছা বিনা পানি বলতে আমরা কি বুঝি বলতো? আমরা জানি এই যে হিন্দুদের একটা কি আছে, দেবী আছে, যে নাকি কি বলা হয়, বিনা পানি বলা হয়, অর্থাৎ সরস্বতী দেবী। আমরা কাকে বুঝি? সরস্বতীকে বুঝি। তাহলে দেখো এই বিনা পানি এমন একটা শব্দ যে শব্দটা দিয়ে আমরা কিন্তু বিনকেও বুঝতেছি না, পানিকেও বুঝতেছি না। তাহলে কি বিন বোঝাচ্ছে না, পানি বোঝাচ্ছে না। তার মানে এই যে পূর্বপদ এবং পরপদ কেউই অর্থের প্রাধান্য দেয় নাই, বরং সম্পূর্ণ নতুন একটা কি দিছে, শব্দ অর্থ দিচ্ছে। যেমন হচ্ছে কি, তাহলে বিনা পানি বলতে কি বোঝায়? সরস্বতীকে বোঝায়। তার মানে বিনাও না পানিও না। তাহলে বিনা এবং পানি কেউই কি দেয় নাই, অর্থের প্রাধান্য দেয় নাই, বরং কি করছে, নতুন অর্থ দিচ্ছে। এজন্যই বলা হয় যে বহুব্রীহিতে নতুন অর্থ পাই। অর্থাৎ যদি দেখো কোনো একটা সমাসে যে শব্দটা ব্যবহার করতেছি, সেই শব্দটা ওখানে যে শব্দগুলো দেওয়া আছে বা যে শব্দাংশগুলো দেওয়া আছে তার অর্থ না নিয়ে সম্পূর্ণ নতুন একটা অর্থ নিচ্ছে, তখন আমরা সেটাকে কি বলবো, বহুব্রীহি সমাস। দেখো বহুব্রীহি বলতে কি কিছু বলতো? বহু মানে প্রচুর, ব্রীহি মানে ধান, অর্থাৎ প্রচুর ধান আছে যা, তাকে আমরা কি বহুব্রীহি বলার কথা ছিল, কিন্তু বাস্তবে আমরা এটা বলি না। তার মানে এই বহুব্রীহি শব্দটা নিজেই একটা কি সমাস, বহুব্রীহি সমাস। বুঝতে পারছি? ঠিক এরকম ধরো আমরা লিখলাম, ধরো আমি বললাম যে 80-20। কি লিখছি? 80-20। তাহলে 80-20। আচ্ছা 80-20 বলতে কি বুঝি বলো তো? 80 বলতে কি, 80-20 বলতে আমরা কি বুঝি? আমরা জানি 80-20 বলতে সাপকে বোঝায়। কাকে বোঝায়? সাপকে বোঝায়। আচ্ছা এই 80 বলতে কিন্তু 80 নামক কোনো সংখ্যাকেও বোঝানো হয় নাই, বা 80টা কোনো জিনিসকেও বোঝানো হয় নাই। আর 20 বলতে 20 জাতীয় কোনো কিছুকে বোঝানো হয়, বুঝেছে কি, সাপকে। তার মানে একটা প্রাণীকে বোঝানো হয়েছে। তাহলে দেখো সম্পূর্ণ একটা কি নতুন অর্থ দিছে না? তো এইরকম যখন দেখবা যে কোনো একটা শব্দের পূর্বপদ পরপদ বা উভয় পদের কেউই অর্থ প্রাধান্য না দিয়ে সম্পূর্ণ একটা নতুন পদের অর্থ আসতেছে, তখন সেটাকে আমরা কি বলবো, বহুব্রীহি সমাস। বুঝতে পারছি? তাহলে এরকম যদি আমাদের বলে যে বেতার, তাহলে কি সমাস? তাহলে বেতার আছে একটা বহুব্রীহি সমাস। কারণ বেতার বলতে কি বোঝায়, নেই তার যা, তাকে বেতার বলি। কারণ বাস্তবে কি তার না থাকলে আমরা সেটাকে বেতার বলি? অনেক কিছুরই তো তার নেই। এই যে আমার মার্কার একটা, এটা কি তার আছে, এখন নাই, এটা কি আমরা বেতার বলি না। বেতার বলতে আমরা কাকে বুঝি? রেডিওকে বুঝি, একটা বিশেষ যন্ত্রকে বুঝি। তার মানে এইরকম যখনই দেখবো যে কি সম্পূর্ণ একটা নতুন অর্থ দিচ্ছে, তখন আমরা সেটাকে কি বলবো, সেটাকে আমরা বলবো বহুব্রীহি সমাস। তাহলে সমাস কাটা গেল 5টা, বাকি থাকলো কাটা আরেকটা। কি সমাস সেটা বলতো? সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস। তাহলে দেখো এই 4 নম্বর আরেকটা কৌশল মনে রাখবো, সেটা কি জানো? যে অব্যয়ীতে পূর্বপদ প্রধান। অব্যয়ীতে পূর্বপদ প্রধান বলে, কে বলে? কে শেখাচ্ছে? আমি শেখাচ্ছি। তাহলে ধরো দিলা, বলে কি ভাই?
এই যে শামিম ভাই, ঠিক আছে? তোমরা তোমাদের নাম ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে কি বললাম দেখো, 4 নম্বর টেকনিকটা মাথায় রাখো যে কি অব্যয়ীতে পূর্বপদ প্রদান বলে শামিম ভাই। আচ্ছা, তোমরা শামিম ভাই না বলে চলো, এখন দেখো মূল বিষয়টা তোমরা মাথায় রাখো, সেটা কি অব্যয়ীতে পূর্বপদ প্রদান। তাহলে 4 নম্বর যে কৌশল সেটা হচ্ছে কি, অব্যয়ী যে সমাসটা পাবো সেই সমাসটাতে কোন পদ প্রাধান্য দিবে? সেই সমাসে সবসময় পূর্বপদ অর্থে প্রাধান্য দিবে। কোন পদ? পূর্বপদ। বিষয়টাকে একটু দেখো, উদাহরণ দিতে চাই। ধরো আমি লিখলাম দুর্নীতি, কি বললাম? এই দুর্নীতি, কি লিখছি বলতো? দুর্নীতি। অথবা ধরো লিখলাম হাবাতে, কি লিখলাম? হাভাতে। অথবা ধরো আমি লিখলাম উপজেলা, কি লিখলাম? উপজেলা। আচ্ছা দেখো, এই তিনটা শব্দের দিকে একটু লক্ষ্য করো। প্রথমে দেখো তো, দুর্নীতি, দুর্নীতি বলতে কি বোঝায়? আমরা জানি যখন কোথাও নীতির অভাব ঘটে, নীতির অভাব ঘটে, তাহলে নীতির অভাব ঘটলে সেটাকে আমরা কি বলি? দুর্নীতি বলি। অথবা হাবাতে বলতে কি বুঝি? ভাতের অভাব বলতে সেটাকে আমরা হাবাতে বলি। তো এই যে বিষয়টা লক্ষ্য করো, এইখানে মূলত কোন শব্দটা বেশি অর্থ দিচ্ছে? দূর মানে কি অভাব, আর নীতি মানে তো নীতি। আচ্ছা, কোথাও নীতি থাকলে কি আমরা দুর্নীতি বলি? না, যখন নীতির অভাব হয় তখন আমরা সেটাকে দুর্নীতি বলি। তার মানে এইখানে নীতিটা প্রধানত দেয় নাই, অর্থ দিচ্ছে প্রধান কোনটা? এই যে নীতির যে অভাবটা ছিল, দূরটা, দূর, দূর শব্দ কি অর্থ? কি? অভাব, তাই না? তাহলে সে এই দূর শব্দটা কিন্তু মেইন অর্থ দিচ্ছে, কারণ নীতি থাকলে তো সেটা দুর্নীতি বলি না, যখন নীতির অভাব ঘটে তখনই সেটাকে আমরা কি বলি? দুর্নীতি বলি। তার মানে নীতির অভাব ঘটছে বিধায় আমরা সেটাকে কি বলছি? দুর্নীতি বলছি। তাহলে এখানে এই অভাবটা কিন্তু মেন অর্থ প্রাধান্য দিচ্ছে। আর অভাবটা কোথায় আছে? শুরুতে আছে, দূর, দূর। তাহলে এটা কি প্রথম পদ না, অর্থাৎ পূর্বপদ না? তাহলে আমরা কি বলছি? অব্যয়ীতে পূর্বপদ প্রধান। তাহলে এরকম যদি দেখো যে কোনো একটা সমাসে পূর্বপদটা মেন অর্থে প্রাধান্য দিচ্ছে, তখন সে শব্দটাকে আমরা কি বলবো? চোখ বন্ধ করে বলে দেবো সেটা কি সমাস? অব্যয়ী সমাস। তাহলে দুর্নীতি কি সমাস? এটা হচ্ছে অব্যয়ী সমাস। কেন? কারণ এটা পূর্বপদ অর্থে প্রাধান্য দিচ্ছে। এবং আরেকটা বিষয় মাথায় রাখবা, অব্যয়ীভাব সমাসে কিন্তু অভাব বোঝায়, অভাব বোঝায়। যেমন নীতির অভাব দুর্নীতি, নীতির অভাব দুর্নীতি। ভাতের অভাব হাবাতে, ভাতের অভাব হয়েছিলি আমরা সেটা কি বলি? হাবাতে বলি না? তাহলে যে ভাতের অভাব হয়েছে, হাটা কিন্তু মেন অর্থ দিচ্ছে। ভাতের অভাব আছে বিধায় সেটাকে আমরা কি বলছি? হাবাতে বলছি। তার মানে অভাবটা মেন অর্থ দিচ্ছে, মানে পূর্বপদ অর্থে প্রাধান্য দিচ্ছে। তো এই যে বিষয়টা ঠিক এরকম ধরো যে উপজেলা, তাহলে জেলার অভাব তো উপজেলা হয় নাকি? অর্থাৎ জেলার সমীপে যেটাকে আমরা বলি সেটাকে কি উপজেলা, বা কুলের সমীপে উপকূল। তো এই যে দেখো, এটা কিন্তু কি মেন অর্থ দিছে উপটা, কারণ জেলা বলতে একটা বিশাল জায়গাকে বুঝি, আমরা কিন্তু জেলাটা মেন অর্থ দেয়। উপজেলা যখন আমরা উপশব্দটা যোগ করছি তখন কিন্তু জেলার একটা ক্ষুদ্রতম অংশকে বোঝানো হয়েছে। তাহলে মেন অর্থ কোনটা দিছে? জেলা না উপটা? কারণ উপর কারণে আমাদের কি হয়েছে? জেলা বলতে বিশাল জায়গাকে না বুঝিয়ে উপশব্দটার কারণে একটা ছোট্ট জায়গাকে বোঝানো হয়েছে, বিধায় এটা কি হয়ে গেছে? উপজেলা। তাহলে দেখো, এই যে আমরা 4টা টেকনিক শিখলাম, যে দ্বন্দ্বে উভয় পদ প্রধান, দ্বিতকে গাই পরপদের গান, বহুব্রীহিতে নতুন অর্থ পাই, আর যে শেষে বললাম যে অব্যয়ীতে পূর্বপদ প্রধান বলে শামিম ভাই। এই যে 4টা টেকনিক যদি তোমরা মাথায় একবার সেট আপ করতে পারো, তাহলে সমাজ থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক না কেন, যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় ইনশাআল্লাহ আমরা পাবো। বুঝতে পারছি? তাহলে আমরা এর পরবর্তী ক্লাসগুলোতে আলোচনা করবো এই যে 6 প্রকার সমাজ শিখছি, এই সমাজগুলো কিন্তু প্রত্যেকটার আবার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। ইনশাল্লাহ তোমরা সাথে থেকেও আমরা পরবর্তী ক্লাসগুলোতে এই যে প্রত্যেকটা সমাসের আরো যে বিস্তারিত কিছু ক্লাসিফিকেশন আছে এবং সেটা কিভাবে চেনা যায়, এটার বিশেষ বিশেষ টেকনিক নিয়ে ইনশাল্লাহ তোমাদের সামনে হাজির হবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।